শিরোনামহীন অনুভূতি পর্ব 18। সময় বহমান এবং জীবন চলমান। রিসর্টের 3 দিনের ট্যুর শেষে সকলেই ফিরেছে নিজেদের ব্যস্ত জীবনে। ট্যুর শেষে ফিরতে আর্শিয়ান এক প্রকার ব্ল্যাকমেল করে তার্জিয়ানের কাঁধে কোম্পানির দায়িত্ব সঁপে দিয়ে নিজেকে ভারমুক্ত করেছে। প্রিমার কন্ডিশন থেকে তার্জিয়ানও নাকচ করতে পারেনি। নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে চৌধুরী ইন্ডাস্ট্রিতে সিইও পদে নিযুক্ত হয়েছে। কর্মব্যস্ততা এবং জীবনগতি জীবনের নানাবিধ সংগ্রামের ফাঁকে সময় কিভাবে পেরিয়ে গেছে কেউ টেরই পায়নি। প্রিমার প্রেগন্যান্সির 33 সপ্তাহ চলমান। উদরটা তুলনামূলকভাবে স্ফীত হলেও আগের তুলনায় বড্ড বেশি রোগা হয়েছে তার দেহের গড়ন। প্রেগন্যান্সির পুরো জার্নিতে তেমন একটা জটিলতার মুখোমুখি হতে হয়নি, তবে শেষ মুহূর্তে এসে অসুস্থতা যেন জেঁকে ধরেছে প্রিমাকে। ইদানিং একটুতেই বড্ড হাঁপিয়ে পড়ে বেচারি, মেজাজ হয়ে ওঠে তিরিক্ষি। ডক্টর বলেছেন ঘুম কম হওয়ার দরুন এই সব সমস্যা হচ্ছে, তবে প্রিমার মন মানতে নারাজ। নানা প্রকার দুশ্চিন্তা তার ছোট্ট মনে বাসা বেঁধেছে। সাধারণত সারা রাত জেগে থেকে শেষ রাতের দিকে একটু ঘুমায় প্রিমা। গতকাল কেন যেন একটুও ঘুমোতে পারেনি। আর্শিয়ান তাকে ঘুমন্ত ভেবে ভোরবেলা উঠে জগিং করতে বেরিয়েছে। মহাশয় ওয়ার্কআউট শেষে তবেই ফিরবেন। প্রিমা কিছুক্ষণ শুয়ে থাকার পর বিরক্ত হয়ে ড্রয়িং রুমের সোফায় এসে বসেছে। সাত সকালে তাকে জাগ্রত অবস্থায় দেখে আরিয়ান চৌধুরী চিন্তিত স্বরে বললেন, শরীর ঠিক আছে আম্মা? প্রিমা মলিন মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলে, বাবা। আরিয়ান চৌধুরী তার ক্লান্ত মুখশ্রী অবলোকন করে তার মাথায় হাত রেখে বললেন, সব ঠিক হয়ে যাবে আম্মা, একটু ধৈর্য রাখেন। সৃষ্টিকর্তা সহনশীলদের ভীষণ পছন্দ করেন। প্রিমার বুক ভার হয়ে আসে, বলতে পারে না হৃদয়ে জমে থাকা আশঙ্কার কথা। শুকনো ঢোক গিলে অল্প একটু সময় নিয়ে ধীরে সুস্থে বলে, জি। আরিয়ান চৌধুরী কথা বাড়ালেন না। ওনার অভিজ্ঞ চোখজোড়া ঠিকই বুঝল প্রিমার মনের উৎকণ্ঠা। মনে মনে ভেবে রাখলেন আর্শিয়ান ফিরলে তার সাথে কথা বলে নেবেন। মেয়েটা তীব্র মানসিক টানাপোড়েনে ভুগছে, যেটা খুব স্বাভাবিক, তবে এটার উপযুক্ত ব্যবস্থা না নিলে ক্রমশ দুর্বল হয়ে পড়বে প্রিমা। ওনার চিন্তার মাঝেই উপস্থিত হয় ইস্তিরাজ এবং ফারজানা। প্রিমার রেগুলার চেক আপের জন্য প্রায় আসে তারা। ওদের স্পেস দিতে হালকা কুশলাদি বিনিময় করে আরিয়ান চৌধুরী প্রস্থান করেন। কয়েক কদম এগিয়ে এসে প্রিমার পাশে সোফায় বসতে বসতে ফারজানা বলে, চোখ মুখের এই হাল কেন তোর? রাতে ঘুমোসনি? প্রিমা ক্লান্ত স্বরে বলল, ইদানিং রাতে ঘুম কম হয়। গতকাল কেন যেন একটুও ঘুমোতে পারিনি। উনিও জেগেছিলেন সারাটা রাত। কথা বলার সাথে সাথে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। ইস্তিরাজ ততক্ষণে প্রিমার পাশে সোফায় গিয়ে বসেছে। প্রিমার কথাটা শুনে আচমকা তার মনটা খারাপ হয়ে গেল। একই ফার্স্ট প্রেগন্যান্সি, তার উপর ট্রিপলেট, সবটা সামলাতে বেশ হিমশিম খাচ্ছে বেচারি। তুলনামূলকভাবে একটু বেশি সাফার করতে হচ্ছে। 6 মাস পেরোনোর পর প্রিমার অবস্থা খানিকটা নাজুক হয়ে পড়ে। তখন থেকে রেগুলার চেক আপের জন্য এই অ্যাপার্টমেন্টেই হাজিরা দিতে হয় ইস্তিরাজকে, যার ফলস্বরূপ এই কয়েক মাসে প্রিমার সাথে সম্পর্কটা আরও গাঢ় হয়েছে তার। মেয়েটার ভঙ্গুর অবস্থা দেখলে রাজেরই খারাপ লাগে। মনের ভাবনাকে সাইডে রেখে ইস্তিরাজ পরিবেশ হালকা করার চেষ্টা করল। গলা খাকড়ি দিয়ে মজার ছলে বলল, এই যে লাড্ডু বিবি। প্রিমার ঠোঁট উল্টে সরু চোখে তাকালো ইস্তিরাজের দিকে, অতঃপর বলল, ভালো হচ্ছে না কিন্তু। ইস্তিরাজ হেসে ফেলল। ব্যাগ থেকে প্রেশার মাপার যন্ত্র বের করে বলল, তোমার মন খারাপ থাকলে আমারও ভালো লাগে না রূপেঞ্জেল। আমি চাই তুমি সব সময় হাসি খুশি থাকো। লাইফে আপস অ্যান্ড ডাউন আসবে, এটা ভবিতব্য, তবে ফাইট ব্যাক করতে জানতে হবে। আমি চাই আমার বাঘিনী বোন সর্বত্র বিজয় অর্জন করুক। যাই হোক, ওই হাঁদারামটা কই? ইস্তিরাজের
কথা মনোযোগ দিয়ে শুনছিল প্রিমা আর ফারজানা। লাস্টের লাইনটা শুনে ফিক করে হেসে দেয় দুজনেই। ইস্তিরাজ হাসতে হাসতে প্রিমার পরীক্ষা করে দেখে স্বাভাবিকের তুলনায় প্রেশার কিছুটা বাড়তি। নিমেষেই তার হাসি ধপ করে নিভে যায়। ফারজানা আর চোখে তার লক্ষ্য করে শঙ্কিত চোখে তাকায়। ইস্তিরাজ পরিস্থিতি সামলাতে বলে, কী নিয়ে এত টেনশন করছো রূপেঞ্জেল? তুমি জানো সামান্যতম টেনশন তোমাদের অনাগত সন্তানদের উপর কতটা বাজে এফেক্ট ফেলবে? প্লিজ নিজের প্রতি একটু যত্নবান হও। ডেলিভারির আর 2 উইকস বাকি মাত্র। এই পর্যায়ে এসে ভেঙে পড়লে ক্ষতিটা আলটিমেটলি তোমারই হবে। আরশিয়ান ভীষণ টেনশনে থাকে তোমাদের নিয়ে। ওর দুনিয়াটা তছনছ করে দিও না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড বি স্ট্রং, ওকে? প্রিমা বার কয়েক লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। ইস্তিরাজের কথায় কিছুটা হলেও তার মনের জোর বাড়ে। আলাপচারিতার মাঝে আরশিয়ানের আগমন ঘটল। প্রিমা দৃষ্টিপাত করল তার প্রিয় পুরুষের পানে। সদর দরজা সবে পা রেখেছে শান। দেখে মনে হচ্ছে জিম শেষে শাওয়ার নিয়ে তবেই ফিরেছে। তার পরনে রয়েছে হোয়াইট কালার টি শার্ট এবং ব্ল্যাক ট্রাউজার। প্রিমা রুষ্ট চোখে তাকালো। লোকটার সৌন্দর্য দিন দিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। প্রিমা হয়েছে যত জ্বালা। সৌম্য সুদর্শন স্বামীর চিন্তায় ইনসিকিউর পার্সন হয়ে যাচ্ছে ইদানিং। প্রিমার ধ্যান ভাঙল আরশিয়ানের ডাকে। সম্মুখে দাঁড়িয়ে চিন্তিত মুখে বলছে, এত সকালে উঠেছেন যে? ঘুম হয়নি? শরীর খারাপ লাগছে? প্রিমা মৃদু রাগ দেখিয়ে ধীরস্বরে বলল, ঘুম ভেঙে গিয়েছিল। একা ঘরে একটুও ভালো লাগছিল না, তাই বাইরে এসেছি। আরশিয়ান কপাল কুঁচকে বলল, আমাকে কল দেননি কেন? একটা কল দিলেই এসে পড়তাম। রাতে তো একদমই ঘুমোতে পারেননি। এখনও যদি না ঘুমিয়ে বসে থাকেন তাহলে তো অসুস্থ হয়ে পড়বেন। রুমে চলুন এক্ষুনি। এতক্ষণ বসে বসে স্বামী স্ত্রীর মোহব্বত দেখছিল ইস্তিরাজ। তবে এত আহ্লাদ তার সহ্য হলো না। মাঝে বগড়া দিয়ে বলল, বন্ধুর রোম্যান্টিকতা দেখি চুইয়ে চুইয়ে পড়ছে। ব্যাপার কি মনু? ইদানিং কোন ব্র্যান্ডের হার্বাল ইউজ করছো? এক ঝটকায় এত উন্নতি! বাহ বাহ বাহ! ইস্তিরাজের কথায় আরশিয়ান কপাল কুঁচকে তাকালো। প্রিমা থতমত খেয়ে গেছে। ফারজানা লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে। আরশিয়ান দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, চোরের মন পুলিশ পুলিশ। মস্তিষ্কে সারাক্ষণ হার্বালের নাম ঘুরঘুর করছে কোন দুঃখে? মেশিনের ডিস্টারবেন্স আছে? রিপেয়ারিংয়ের দরকার? সময় করে একবার দেখা করিস, সকল ডিস্টারবেন্স একদম মূল থেকে নির্মূল করে দেব। আরশিয়ানের কথায় ফাঁকা ঢোক গিলল ইস্তিরাজ। মনে মনে গুটি কয়েক গালি দিয়ে জোরপূর্বক হেসে বলল, তুই দেখি সিরিয়াস হয়ে যাচ্ছিস। আই ওয়াজ জোকিং দোস্ত, হে হে হে। আরশিয়ান কথা বাড়ালো না। সেন দৃষ্টিতে একবার তার দিকে তাকিয়ে বলল, ওনার প্রেশার ঠিক আছে? ইস্তিরাজের হাসিটা কমে আসলো। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রেশারটা একটু বাড়তি। নাস্তা সেরে একবার হসপিটাল থেকে ঘুরে আসাটা বুদ্ধিমানের কাজ হবে। খবরটা শুনে আরশিয়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। পরক্ষণে কিছু একটা ভেবে নাস্তা তৈরি হতে হতে হসপিটালে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি নিতে প্রিমাকে নিয়ে আস্তে ধীরে রুমের দিকে যায়। ওদের প্রস্থানের পানে চেয়ে ফারজানা দাঁতে দাঁত চেপে বলে, আপনার মতো অসভ্যকে বিয়ে করাটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। মানুষ টাকা পয়সা হারায়, ঘরের চাবি হারায়, অথচ আপনি সবখানে মাথার ঘিলু আর মান ইজ্জত হারিয়ে বসেন। ইস্তিরাজ দুঃখী স্বরে বলে, বউ গো, একটু সভ্য বানিয়ে দাও না আমায়। হয়ে যাও আমার অ্যাসিস্ট্যান্ট। প্রতি ঘন্টায় নিয়ম করে কড়া ডোজের আদর দিলেই আমি সভ্য হয়ে উঠব আশা করি। লজ্জায় ফারজানার মুখের আদল পাল্টে গেল। একটা মানুষ এতটা নির্লজ্জ হতে পারে তার জানা ছিল না। ফারজানা অস্ফুট স্বরে বলল, আল্লাহ ওনাকে একটু সংযম দিন এবং আমায় রেহাই দিন। ইস্তিরাজ সেই চাওয়া শুনে বাঁকা হাসল আর চোখে তাকিয়ে খানিকটা খোঁচা মেরে ফারজানার উদ্দেশ্যে বলল, এই যে প্রাইভেট ফার্মের মুরগি, শোনো। ইস্তিরাজের সম্বোধন শুনে রাগে ফারজানার নাকের পাটা ফুলে উঠল। বিক্ষুব্ধ চাহনিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওহে সরকারি ফার্মের
অদরকারি মুলা, বলুন কি বলতে চান? অপমানে ইস্তিরাজের মুখখানা থমথমে হয়ে উঠল। আশেপাশে চোখ বুলিয়ে কাউকে না দেখতে পেয়ে ফারজানার কাজ ঘেঁষে বসে মিছে অভিমান দেখিয়ে বলল, রাগ করছো কেন জানেমান? আমি তোমাকে একটু কাছে কাছে রাখার জন্য কত আয়োজন করছি। বউ যদি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয় তাহলে আমার কত সুবিধা হবে সেই খেয়াল আছে? রাজি হয়ে যাও না? ফারজানা বিরক্ত চোখে চেয়ে বলল, আপনার সুবিধা হলো আমাকে সারাক্ষণ হাতের নাগালে পাবেন। এক্সট্রা সুবিধা হলো মন চাইলেই যখন তখন চেপে ধরে আদর যত্ন করতে পারবেন, অথচ সম্মানের ভয়ে আমি প্রতিবাদটুকুও করতে পারবো না। আপনার অসৎ উদ্দেশ্য বুঝেছি বলেই রাজি হচ্ছি না। ইস্তিরাজ ঠোঁট কামড়ে হাসে। হাসির দমকে পুরো শরীর কেঁপে উঠল তার। ফারজানা আকস্মিক থেমে গেল। এক দৃষ্টিতে দেখতে থাকলো তার প্রিয় পুরুষটাকে। খানিকক্ষণ পর ইস্তিরাজ হাসি থামিয়ে বলল, ওয়ার্কপ্লেসে পার্সোনাল হোমওয়ার্ক করার সুযোগ পেলে মন্দ হয় না। এনার্জি পাওয়া যাবে অনেক। কাজের ক্ষেত্রেও একঘেয়েমি কাজ করবে না। মন ফুরফুরা থাকবে, মস্তিষ্ক চাঙ্গা থাকবে। ফলে সেবা দান করার সময় কোনো ভুল চুক হবে না। দিন শেষে দেশের মানুষ ভালো থাকবে এবং রাষ্ট্রের উন্নয়ন হবে। আপনি যদি আমার অফার রিজেক্ট করেন তাহলে একাধারে প্রেমদ্রোহী, দেশদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যা দেওয়া হবে আপনাকে। ফারজানা সহ্য করতে না পেরে সোফা থেকে উঠে দাঁড়ালো। একটা কুশন তুলে ইস্তিরাজের দিকে ছুঁড়ে মেরে বলল, অসভ্য ম্যান। ইস্তিরাজ ঠোঁট কামড়ে হেসে বলল, অনলি ইয়োর্স জানেমান। অফিসে যাওয়ার জন্য সকালবেলা শাওয়ারে নিয়ে বের হলো তাজরিয়ান। দুরন্ত পায়ে হেঁটে আয়নার সামনে দাঁড়াতেই দেখল প্রতিবিম্বে ভেসে উঠছে মেহেরিমার লাস্যময়ী প্রতিচ্ছবি। সিঁদুর রাঙা লাল শাড়িতে এলোমেলো সাজে বড্ড আবেদনময়ী দেখাচ্ছে তাকে। তারজিয়ান ফাঁকা ঢোক গিলল, কিন্তু পরক্ষণেই তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। রিসোর্টের সেই ইনসিডেন্টের পর তারজিয়ান নিজেকে গুটিয়ে নিয়েছে। অবাধ্য শাসনে আটকে রাখে না মেহেরিমাকে। জোরাজুরি করে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। একান্ত সময়গুলোতে তার আচরণ থাকে বড্ড শীতল। মেহেরিমা পাগল হয়ে উঠেছে তার রাগ ভাঙাতে, অথচ তাজরিয়ান পাহাড়ের ন্যায় অটল। শেষমেশ হাজার ব্যর্থ চেষ্টার পর কাল রাতে তার বাচ্চা বউটা চমৎকার এক কার্ড প্লে করেছে। ইনডাইরেক্টলি তাকে আকৃষ্ট করতে চেয়েছে নিজের প্রতি। এতে বিদ্যুতের গতিতে কাজ হয়েছে, তবে কঠোর তারজিয়ান তা বুঝতে দেয়নি। রাতের বেলা কোনো রকম পার করলেও দিনের বেলা পর্যাপ্ত আলোটাই যেন সর্বনাশের মূল হলো। তাজরিয়ান পারল না চোখ ফেরাতে। প্রতিদিন মুখ ফিরিয়ে রাখলেও এবার বাধ্য হলো মেহেরিমার সান্নিধ্যে যেতে। সদ্য ঘুম থেকে উঠেছে মেহেরিমা। মন মেজাজ বড্ড খারাপ তার। এতগুলো মাস হয়ে গেল, অথচ তাজের কোনো পরিবর্তন নেই। স্বাধীনতা স্বাদ বড্ড তেতো ঠেকছে। ভালো চাইতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে বেচারি। বিছানা থেকে নামতে নিলে আচমকা একটা পুরুষালী হাত এক ঝটকায় তাকে আগলে নিল। মেহেরিমা হুমড়ি খেয়ে পড়ল তাজের বুকে। অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠলেও তাজরিয়ান ছাড়ল না, উল্টে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরল নিজের সাথে। বহুদিন পর কাঙ্ক্ষিত মানুষের সান্নিধ্য পেয়ে মেহেরিমা মইময়ের মতো গলে গেল। শক্ত করে জড়িয়ে ধরে ক্রন্দনরত স্বরে বলল, আই এম সরি তাজ। তাজরিয়ান তখন উন্মাদের মতো মেহেরিমাকে নিজের করে নিতে ব্যস্ত। তার পরনে এলোমেলো শাড়িটা ততক্ষণে ঠাঁই পেয়েছে মেঝেতে। আকস্মিক মেহুর কথায় কিছু সময়ের জন্য থেমে গেল। হাঁপানো কণ্ঠে তাজরিয়ান বলল, নট অ্যাকসেপ্টেড। মেহেরিমা শব্দ করে কেঁদে ফেলল। তাজরিয়ানের কাঁধে মুখ গুজে বলল, আর কখনো আপনার বিরোধিতা করব না। এটাই লাস্ট টাইম। ভুল হয়ে গেছে, মাফ করে দিয়েন প্লিজ। তারজিয়ান এক ধাক্কায় মেহেরিমাকে বিছানায় ফেলে দিয়ে তার উপর আধশোয়া হয়ে ঝাঁঝালো স্বরে বলল, কিসের সরি? কেন মাফ চাইছিস? তোর লাইফ, সুতরাং ডিসিশন তোরই হওয়া উচিত। আমি তো সাইকো, অহেতুক বেশি বুঝি, তোকে জ্বালায়। তাজরিয়ানের আকস্মিক ধাক্কায় মেহেরিমার
কোমরে কিঞ্চিত ব্যথা পায়। মুহূর্তের মধ্যে চোখ মুখ কুঁচকে ফেলে। তার্জিয়ানের অভিমানী কথাগুলো শুনে চোখ মেলে তাকে দুপাশে মাথা নেড়ে বলে, আই ওয়াজ রং। তার্জিয়ান খানিকটা শান্ত হয়। সামান্য একটু ঝুঁকে এসে মেহেরিমার কপালে কপাল ঠেকিয়ে ধীর স্বরে বলে, তুই এত অবুঝ কেন সোনা? কেন তুই বুঝিস না নিজের ভালোটা? তুই কতটা উইক সেটা জানিস না? প্রেগনেন্সি অনেক বড় একটা দায়িত্ব, যেটার জন্য তুই একদমই প্রস্তুত না। তুই কেন ভাবছিস আমি বাচ্চা চাই না? প্রত্যেকটা পুরুষ চায় নিজের ঔরসের জন্মানোর একটা অস্তিত্ব, কিন্তু তোকে হারিয়ে আমি কোনো কিছুই চাই না, সেটা যতই মূল্যবান কিংবা আকাঙ্ক্ষিত হোক। মেহেরিমা বুঝল তার্জিয়ানের কথাগুলো, কিন্তু কিছু একটা ভেবে ভয়ও পেল। ঠোঁট জোড়া তিত্তির করে কেঁপে উঠল তার। তার্জিয়ান এক দৃষ্টিতে দেখছিল তার পিচ্চি বউটাকে। বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে বেচারিকে। দীর্ঘ দূরত্বে সে নিজেও হাঁপিয়ে উঠেছে। যতটুকু শাস্তি প্রাপ্য ততটুকু মেহেরিমা ভোগ করেছে। এরপর বাচ্চার প্রসঙ্গে আবদার করা কিংবা জেদ ধরার চেষ্টা করার সাহস পাবে না সে। কতকগুলো ভেবে মনে মনেই হাসল তার্জিয়ান। মেহেরিমার উপর সম্পূর্ণ ভর তার উপর ছেড়ে দিয়ে তার বুকে মুখ গুজল তাজরিয়ান। বলল, তুই যা, তুঝে মাফ কিয়া। গানের সুর টেনে মজার ছলে বলল তাজ। ওইদিকে তাজরিয়ানের ভারে আতকে উঠে মেহেরিমা চাপা গলায় বলল, সরুন প্লিজ, আল্লাহর দোয়ায় দম বন্ধ হয়ে গেল আমার। তাজরিয়ান ডিগবাজি খেয়ে পাশে শুয়ে মেহেরিমাকে নিজের ওপর টেনে নিয়ে হাসতে হাসতে বলল, আমার ভার সইতে পারিস না, আবার আমার বাচ্চার আম্মা হতে চাস? হ্যাভ সাম শরম মেহু। মেহেরিমা জোরে সোরে শ্বাস ফেলছে। এই এক মুহূর্তের জন্য সত্যিও দম বন্ধ হয়ে আসছিল। তাজের কথা শুনে ভয়কে সাইডে রেখে সাহস করে বলল, একটা কথা বলার ছিল। তাজরিয়ান হাস্যোজ্জ্বল স্বরে বলল, কি কথা বউজান? তাজরিয়ানের বুকে মাথা রেখে চোখ বুজে মেহেরিমা ভয়ার্ত গলায় আমতা আমতা করে বলল, আপনি প্রেগনেন্ট। তাজরিয়ান মজার মুডে ছিল। আচমকা ভুল ভাল কথা শুনে বলল, বেডা মানুষ ডিম পাড়তে পারে? গাধি কোথাকার, মজা করছিস? ভালো কথা, অ্যাটলিস্ট যৌক্তিক কিছু বল। বাই দ্য ওয়ে, ফালতু জোক ছিল। মেহেরিমা ভয়ের চোটে ভুল কথা বলে ফেলেছে। লম্বা একটা শ্বাস টেনে ধীর গলায় বলল, আম প্রেগনেন্ট তাজ। তাজরিয়ানের মুখের হাসিটা ধপ করে নিভে যায়। চোখ দুটো অজান্তেই বড় বড় হয়ে যায়। বিস্মিত হয়ে ধরফড়িয়ে উঠে মেহেরিমাকে মুখোমুখি বসিয়ে হড়বড়িয়ে জিজ্ঞেস করে, কী সব বলছিস? মাথা ঠিক আছে? এটা কিভাবে সম্ভব? আমি যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছি। কেমনে কি? মেহেরিমা মাথা নিচু করে ঠোঁট কামড়ে বলে ওঠে, জানি না, আমি হয়ে গেছে। গতকাল টেস্ট করিয়ে শিওর হয়েছি। তাজরিয়ান বিস্ময়ে কথা বলতেও ভুলে যায়। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। কিভাবে রিয়াক্ট করা উচিত, কি বলা দরকার কিংবা কি করবে কিছুই বুঝছে না। সেরফ আহাম্মকের মতো তাকিয়ে আছে মেহেরিমার দিকে। আবেগের তাড়নায় আচমকা মেহেরিমার অনাবৃত উদরে হাত রাখে বলল, তোর পেট তো এখনও সমতলই আছে মেহু। ওর এক্সিস্টেন্স আমি অনুভব করতে পারছি না। ও কি ঘুমোচ্ছে এখন? তাজরিয়ানের বোকা বোকা কথায় মুখ তুলে তাকালো মেহেরিমা। তাজরিয়ানের কম্পনরত হাতের ওপর হাত রেখে বলল, আপনি পাগলামি করছেন। ভ্রূণের অস্তিত্ব এত দ্রুত বোঝা যায় না তাজ। তাজরিয়ান হুঁশে ফেরে। নিজের ইমোশন সামলাতে দু হাতে মুখ ঢেকে ফেলে। মেহেরিমা তার কাঁধে হাত রাখলে আকস্মিক তাজরিয়ান আবেগপ্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরে ক্রন্দনরত স্বরে বলে, আই এম হ্যাপি মেহু। আমার সন্তান আসছে, আমি বাবা হব। কদিন পর আমার কোলে একটা ছোট্ট কোমল অস্তিত্ব থাকবে, যে কি না একসময় আমাকে বাবা বলে ডাকবে। তুই বুঝতে পারছিস কত সুন্দর ব্যাপারটা? মেহেরিমা আবেগপ্লুত হয়ে পড়ে তাজের কথায়। তাকে জড়িয়ে ধরিয়ে আনমনে ভাবে, যা হয় ভালোর জন্যই হয়। চেঞ্জিং রুমে বিরস মুখে বসে আছে প্রিমা। সে বলেছিল ফ্রক পরাতে, কিন্তু তাতে ঘোর বিপত্তি প্রকাশ করে আরশিয়ান। জোর করে মেটার্নিটি ড্রেস পরায় বেচারিকে। প্রেমা মুখ ফুলিয়ে রাখলেও সেটা গ্রাহ্য করে না। উল্টে
ফ্লোরে বসে প্রিমার ফোলা ফোলা পায়ে কমফোর্টেবল স্নিকার পরিয়ে দেয়। কাজ শেষ হতেই প্রিমাকে পাজাকলে তুলে ঘরে নিয়ে আসে আরশিয়ান। তাকে বিছানায় বসিয়ে আয়নার সামনে গিয়ে নিজের চুলগুলো সেট করতে থাকে। তা দেখে বিছানায় আধশোয়া হয়ে প্রিমা বিড়বিড়িয়ে বলে, রং ঢঙের শেষ নেই। নিজে সাজবে সাকিব খান আর আমারে বানিয়ে রাখবে সাকিনা বিবি। বেডা জাতটাই আসলে হিংসুটে। আরশিয়ান আর চোখে নিজের অভিমানিনী বউকে দেখছিল। প্রিমাকে বিড়বিড় করতে থেকে মৃদু হাসে আরশিয়ান। প্রেগনেন্সির লাস্ট কয়েক মাসে প্রিমার মাঝে আমূল পরিবর্তন এসেছে। ঘন ঘন মুড সুইং হয় তার। আরশিয়ান বিপাকে পড়লেও খুব ভালো মতো সামলে নিয়েছে সবটা। কেন জানি প্রিমার ক্ষেত্রে কোনো ধরনের বিরক্তি কিংবা ক্লান্তি কাজ করে না তার। আচমকা ব্যথাতুর আওয়াজ শুনে আরশিয়ানের ধ্যান ভাঙে। হাতে হেয়ার কমটা ফেলে তৎক্ষণাৎ প্রিমার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে প্রেম? বাবু কিক মেরেছে? পেন হচ্ছে? প্রিমা তলপেটে হাত রেখে চোখ মুখ খিচিয়ে বলে, আপনার মতোই জল্লাদ হয়েছে আপনার ছানাপোনা। একটুও বোঝে না আমার দুঃখ, খালি কষ্ট দেয়। আরশিয়ান ভয় পেয়ে গেছিল। নর্মাল পেন শুনে তাই কলিজায় পানি আসে। প্রিমার পাশে বসে তার উদরে হাত রাখতেই টের পায় তার অনাগত সন্তানদের উপস্থিতি। বেশ বড্ড বেশি ছটপট করছে তারা। ব্যথায় তীব্রতায় ক্ষণে ক্ষণে চোখ মুখ কুঁচকে আর্তনাদ করে উঠছে প্রিমা। আরশিয়ান উদরে হাত বুলিয়ে অসহায় কণ্ঠে বলে, এত নড়াচড়া করো না বাবা, আম্মু ব্যথা পাচ্ছে তো। এই তো আর মাত্র কয়েকটা দিন পর বেরিয়ে এসে যত খুশি ফুটবল খেলবে। আপাতত একটু শান্ত থাকো প্লিজ। আরশিয়ানের কথায় কাজ হলো। মিনিট খানেকের মাথায় শান্ত হয়ে এলো তাদের নড়াচড়া। ব্যথার তীব্রতায় প্রিমার মুখশ্রী ঘামে ভিজে উঠেছে। বাচ্চারা শান্ত হতেই প্রিমার ক্লান্ত স্বরে ক্ষোভ ঢেলে বলল, মির্জাফর পেটে ধরেছি আমি, আমার একটা কথাও শোনে না, অথচ আপনি বলা মাত্রই কেমন শান্ত হয়ে গেল। উফ, কি যন্ত্রণা। আরশিয়ান অসহায় চোখে তাকালো কেবল। প্রিমা চুপচাপ চোখ বুজে শুয়ে রইল। শরীর খারাপ লাগছে তার, তবে আরশিয়ানকে কিছুই জানালো না। প্রিমাকে ওভাবে শুয়ে থাকতে দেখে আরশিয়ান মৃদু স্বরে বলল, শুয়ে পড়লেন যে, নাস্তা সেরে বেরোতে হবে তো। প্রিমা অল্প একটু চোখ খুলে ক্লান্ত স্বরে বলল, ক্লান্ত লাগছে, সেই সাথে ভীষণ ঘুমও আসছে, একটুখানি রেস্ট করি তারপর যাব। আরশিয়ান কথা বাড়ালো না। মেয়েটা সারা রাত ঘুমায়নি, এখন একটু ঘুমালে হয়তো তার ভালো লাগবে। ঘড়ির সময়টা একবার দেখে নিয়ে আরশিয়ান বলল, সকাল 7টা বাজে, 9টার মধ্যে ডক্টর চেম্বারে চলে আসবেন, সুতরাং আপনার হাতে সময় আছে 2 ঘন্টা। এরপর আমি ডেকে দেব, ঠিক আছে? প্রিমা সম্মতি জানিয়ে ঘুমিয়ে পড়ল। আরশিয়ান তার পাশে বসে আলতো হাতে ম্যাসাজ করে দিতে থাকলো তার কাঁধে, পিঠে আর কোমরে। মাঝে মধ্যে 2-1টা ভালোবাসার স্পর্শ এঁকে দিল। হুট করে অফিসিয়াল কল আসে। আরশিয়ান গেল ড্রয়িং রুমের দিকে। প্রায় ঘণ্টাখানেক কথা বলার পর আকস্মিক কাঁচ ভাঙার শব্দ শুনে দৌড়ে ঘরে দিকে আসলো। ভেতরে ঢুকতেই আরশিয়ানের পদযুগল থমকে গেল। ভেতরকার দৃশ্য দেখে তার পৃথিবী দুলে উঠল রীতিমতো। অস্ফুট স্বরে বলল, প্রেম। প্রিমা বেকায়দায় পড়ে আছে মেঝেতে। চারিদিকে ছড়িয়ে আছে ফ্লুইড মিশ্রিত রক্ত আর ভাঙা কাচের টুকরো। হাঁপড়ের ন্যায় ওঠানামা করছে তার বক্ষপট। প্রিমা তীক্ষ্ণ আর্তনাদে উপস্থিত হয়েছে সকলে। ইসিরাজ উৎকণ্ঠিত হয়ে আরশিয়ানকে ধাক্কা দিয়ে বলে, তুই থম মেরে দাঁড়িয়ে আছিস এখানে, শি ইজ ডাইং ম্যান। আরশিয়ানের যেন হুঁশ ফেরে। কয়েক কদম এগিয়ে গিয়ে ধপ করে বসে পড়ে প্রিমার রক্তাক্ত দেহের পাশে। তার অবিচল দেহটা আঁকড়ে ধরে থেমে থেমে বলে, তুমি আমায় ফাঁকি দিয়ে চলে যেতে পারো না প্রেম। তখনও জ্ঞান ছিল প্রিমার। রক্তমাখা হাতে শানের শার্টের কলার ধরে সে ধীর স্বরে অস্ফুট কণ্ঠে বলে, একটু বুকের সাথে জড়িয়ে রাখুন না আমায়, খুব বেশি যন্ত্রণা হচ্ছে আমার, আর বোধহয় বেশি সময় বাকি নেই, মরে যা। আর বলতে পারল না প্রেম। পুরো শরীরে আচমকা তীব্র ঝাঁকুনি বয়ে গেল। চোখ দুটো স্থির হলো, একই সাথে গোটা শরীর শক্ত হয়ে আসলো। আরশিয়ানের কলার আঁকড়ে রাখা হাতটা ধপ করে পড়ে গেল
শুরু হলো খিঁচুনি। অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে থাকলো পুরো শরীর। আরশিয়ান তখনও অনুভূতিহীন চোখে চেয়ে দেখছে সম্পূর্ণ দৃশ্য। তার প্রাণভোমরা একটু একটু করে নিথর হয়ে যাচ্ছে, অথচ সে ভ্রুক্ষেপহীন। ঘরটা ভরে ওঠে কান্নার গুঞ্জনে। ইসরাজ অশ্রু লুকিয়ে হসপিটাল ম্যানেজমেন্টের সাথে কথা বলতে ব্যস্ত। অ্যাম্বুলেন্সে খবর দিয়ে ঘরে ঢুকে ভেতরকার দৃশ্য দেখে তার কলিজা কেঁপে ওঠে। অস্ফুট স্বরে ডাকে, রূপাঞ্জেল। মিনিট 10 সময় পেরোলো। অ্যাম্বুলেন্স এসে হাজির হলো বাড়ির দোরগোড়ায়। ওয়ার্ড বয়রা স্ট্রেচার নিয়ে আসলেও আরশিয়ানের হাত থেকে প্রিমাকে ছাড়াতে ব্যর্থ হলো। ইস্তিরাজ এগিয়ে এসে আরশিয়ানকে মৃদু ধাক্কা দিতেই সে কেঁপে উঠল। হুঁশে ফিরে প্রিমার দিকে এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করে চিল্লিয়ে বলে, প্রেম, এই প্রেম, ওঠো না ওয়াইফি, খুব রাগ হয়েছে? আচ্ছা, আর পরাবো না এই ম্যাটার্নিটি ড্রেস। ফ্রক পরবে তুমি। কোনটা পরবে? ব্লু কালারটা দেবো? কথা বলো। এই, কথা বলছো না কেন তুমি? আমি কিন্তু ডাকছি তোমায়। উপস্থিত সকালে এই দৃশ্য দেখে শব্দ করে কেঁদে উঠল। ইসরাজ নিজেও ঠোঁট কামড়ে কেঁদে ফেলল। আরিয়ান চৌধুরী এগিয়ে এসে বললেন, প্রিমাকে হসপিটালে নিতে হবে আব্বু, ছাড়ো ওকে, দেরি হয়ে যাচ্ছে। আরশিয়ান ছাড়ল না, উল্টে প্রিমাকে বুকের সাথে জড়িয়ে ধরে অপ্রকৃষ্ট জেদি বাচ্চার মতো দুপাশে মাথা নাড়িয়ে বলল, আমি ছাড়বো না ওনাকে। ছাড়লেই উনি আমায় ফাঁকি দিয়ে পালাবেন। বড্ড নিষ্ঠুর রমণী আমার প্রেম। আমি একটু দূরে গেলেও অমনি অজানায় হারিয়ে যাওয়ার পাঁয়তারা করেন উনি। ইসরাজ বুঝলো আরশিয়ান শকের মধ্যে আছে। বাধ্য হয়ে আরশিয়ানের হাত দুটো পেছন থেকে ব্লক করে ওয়ার্ড বয়দের কমান্ড দিল, ম্যামকে স্ট্রেচারে তোলো, হারিয়া। আরশিয়ান চিল্লিয়ে ওঠে, ছাড়া পেতে চায় ইসরাজের থেকে, কিন্তু পারে না। প্রিমাকে তার কোল থেকে ছাড়িয়ে নিয়ে স্ট্রেচারে তুলতে দেখে আরশিয়ান আর্তনাদ করে ওঠে, বলে, আমার থেকে দূরে নিয়ে যাস না ওকে, মরে যাব আমি। সৃষ্টিকর্তা বরাবরই আমার প্রতি নিষ্ঠুর। আঁকড়ে ধরে না রাখলে ওনাকে আমার থেকে কেড়ে নেবেন তিনি। ছেড়ে দে আমাকে, যেতে দে আমার প্রেমের কাছে, একটু দয়া কর আমার উপর। আরশিয়ানের আচরণ আউট অফ কন্ট্রোল হয়ে উঠেছে। উন্মাদের মতো আচরণ করছে রীতিমতো। ইস্তিরাজ সর্বশক্তি খাটিয়েও ধরে রাখতে ব্যর্থ হয়। আরশিয়ান দিকবেদিক শূন্য হয়ে দৌড়ে যায়, যার ফলস্বরূপ ভাঙা কাচের টুকরো বিঁধে যায় তার পায়ে। ইস্তিরাজ নিজেও দৌড় দেয় তার পিছু। উপস্থিত সকলে তাদের অনুসরণ করে। লিফট বন্ধ থাকায় সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে আরশিয়ান। কতবার পড়ে যেতে নিয়েছে তার কোনো হিসেব নেই। শেষ পর্যন্ত মূল ফটকে উপস্থিত হতেই দেখে অ্যাম্বুলেন্স গেট পেরিয়ে বহুদূর এগিয়ে গিয়েছে। আরশিয়ান হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ে রাস্তায়। হাঁপাতে হাঁপাতে তার পিছু এসে উপস্থিত হয় রাজ। আরশিয়ানের কাঁধে হাত রাখতেই সে চিৎকার দিয়ে কেঁদে উঠে বলে, আমার অভিমানিনী চলে গেছে ভাই, নিঃস্ব করে দিয়ে গেছে আমাকে। চলবে। কুয়াশা জড়ানো শীতের সকাল। পূর্ব আকাশে তখনও সূর্য ওঠেনি। প্রভাতের অস্পষ্ট কুয়াশা ভেদ করে কবরস্থানের মূল ফটকে এসে থামল একটা গাড়ি। ভেতর থেকে নেমে আসলো 6 ফুট উচ্চতার দীর্ঘদেহী এক পুরুষ। শুভ্র পাঞ্জাবি পরিহিত পুরুষটা স্লিপ গুটিয়ে নিয়ে কলপাড়ের দিকে এগিয়ে যায়। অভিব্যক্তিহীনভাবে অজু শেষে এগিয়ে যায় নির্দিষ্ট গন্তব্যের দিকে। গন্তব্যস্থলে পৌঁছাতেই থমকে যায় পুরুষটির দৃঢ় কদম। কাঙ্ক্ষিত কবরটা নজরে আসতে আরশিয়ান হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ল। কিয়ৎকাল অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো বাধাই করা কবরটার পানে। ভেতর থেকে বেরিয়ে আসলো একটা দীর্ঘশ্বাস। স্থির দৃষ্টি নিক্ষেপ করে সামনে তাকিয়ে কম্পিত স্বরে বলে উঠল, আমাদের গল্পটা অন্যরকম হতে পারত। কি দোষ করেছিলাম আমি? বাস্তবতা আমার বেলায় কেন কঠোর আচরণ করে? অজানা কারণে কণ্ঠ রোধ হয়ে আসলো তার। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। বৃতৃষ্ণা নিয়ে ছুঁয়ে দেয় কবরের মাটি। অস্ফুট স্বরে পুনরায় শুধায়, আমার বিবাহিত স্ত্রী হওয়া সত্ত্বেও অন্য পুরুষের সান্নিধ্যে যাওয়ার অন্যায়টা কিভাবে ক্ষমা করব আমি? খুব প্রয়োজন ছিল এসব করার? পূর্ণ করিনি আমি তোমার চাহিদা? চিনতে না তুমি আমাকে? জানতে না আমি কেমন মানুষ? তবুও কেন তাদের ষড়যন্ত্রে সামিল হলে? কেন আমায় ঠকালে নিহা? অপর পাশ থেকে উত্তর আসে না। আরশিয়ানও কথা বাড়ায় না। 10টা বছর হয়ে গেল মানুষটা পৃথিবীতে নেই। সব মেনে নিলেও তার অন্যায়টা মানতে পারেনি।
আরশিয়ান পারেনি তার প্রিয়তমা স্ত্রীকে ক্ষমা করতে। প্রায় 3টে বছর হলো নিজের সাথে যুদ্ধ করে অতঃপর আজ মুখোমুখি হয়েছে অভিশপ্ত সত্যের। নিজেকে সামলে আরশিয়ান উঠে দাঁড়ালো, গোরস্থান ছেড়ে এতিমখানায় গেল। অতঃপর ইনচার্জের সাথে কথা বলে বেরিয়ে আসলো। পেছনে ছেড়ে গেল এক অপ্রিয় অতীত, এগিয়ে গেল নিজ গন্তব্যে, কেননা তার জন্য কেউ একজন অধীর আগ্রহে অপেক্ষা করছে। সাপ্তাহিক ছুটির দিন বলে বেলা পর্যন্ত ঘুমিয়েছে তাজরিয়ান। আচমকা বুকের সাথে লেপ্টে থাকা ছোট্ট অস্তিত্বের নড়াচড়ার আভাস পেয়ে ঘুমটা হালকা হয়ে আসে তার। ফট করে চোখ মেলে তাকিয়ে দেখে তার প্রিয় ভাতিজা প্রান্তিক চৌধুরী ঘুমের ঘোরে নাকের পাটা ফুলিয়ে কান্না করার প্রস্তুতি নিচ্ছে। তাজরিয়ান ঘুম কাতারে চোখ জোড়া মেলে আলতো হাতে পিঠে 2-4টে থাবা বসিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয় এবং নিজেও উল্টে পাশ ফিরে শুয়ে পড়ে। নাস্তার জন্য ডাকতে এসে ঘরে ঢুকে এই দৃশ্য দেখে বড্ড বেশি হতাশ হয় মেহেরিমা। শাড়ির আঁচল কোমরে গুজে প্রথমে জানলার পর্দাগুলো সরিয়ে দেয়, অতঃপর আলতো স্বরে তাজরিয়ানকে ডাকতে থাকে। মেহেরিমার ডাকে তাজরিয়ান চোখ মেলে তাকায়, অস্ফুট স্বরে বলে, সারাটা রাত আমাকে অনাহারে রেখে দিনের বেলায় খাঁচায় বন্দি হতে এসেছে। মেহেরিমা লজ্জায় লাল হয়ে ধীরস্বরে বলে, ভাতিজা শুয়ে আছে পাশে, একটু তো লেহাজ। তাজরিয়ান খপ করে মেহেরিমার হাত পেঁচিয়ে ধরে সুর টেনে গেয়ে ওঠে, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে তাই। গানটা শুনে মেহেরিমা ছিটকে সরে যেতে নেয়। বিষয়টা টের পেতেই তাজরিয়ান এক টানি তাকে বুকের উপর ফেলে, অতঃপর মেয়েলি কোমরটা পেঁচিয়ে ধরে হাসকি স্বরে বলে ওঠে, দূরে সরার চেষ্টা করিস না বউজান, তাজরিয়ান শ্বাস আটকে মরে যাবে। মেহেরিমা দূরে সরল না, তাজরিয়ানের প্রশস্ত বুকে মাথা এলিয়ে দিল। কিছুক্ষণ সময় নিয়ে ধীর স্বরে বলল, আমি তো অক্সিজেন নই, তাহলে শ্বাস আটকে মরবেন কেন? তাজরিয়ান ফিক করে হেসে দিয়ে বলল, তুই আমার প্রাণ ভোমরা রে বউজান, তুই বিহীন বেঁচে থাকবো কিভাবে? মেহেরিমা কথা বাড়ালো না, চুপচাপ লেপ্টে রইল তাজরিয়ানের প্রশস্ত বক্ষে। বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। এই মানুষটার উন্মাদনা তার অদেখা নয়। এই তো তার প্রেগনেন্সির সময়টা ঘটনার পজিটিভ রেজাল্ট এনশিওর করার জন্য তৎক্ষণাৎ তাজরিয়ান ছুটেছিল হসপিটালে। দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় মেহেরিমা একদম সুস্থ এবং বেবির কন্ডিশনও ভালো। সব কিছু ঠিকঠাক দেখে খুশিতে পাগল প্রায় তাজ এবং বাড়ির বাকি সদস্যরা। পুরো অফিসে মিষ্টি বিতরণ করা হয়েছিল এই উপলক্ষে, কিন্তু দিন শেষে তাদের খুশিটা হাতছানি দিয়ে হারিয়ে গিয়েছিল বহুদূরে। মেহেরিমার প্রেগনেন্সির পুরো জার্নিটা চমৎকার ছিল। সাফার করার বদলে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেছে সে। তবে 7 মাসে পড়তেই শরীরটা একটু দুর্বল হয়ে পড়ে। খানিকটা সময় পেরোতেই আচমকা একদিন মেহেরিমা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সকাল থেকেই প্রেশার লো ছিল। অল্প খাবার খেতেই দুর্বল মেহেরিমা বমি করে পুরো শরীর মাখিয়ে ফেলে। তাজরিয়ান সবটা পরখ করে মেহেরিমাকে শাওয়ারের জন্য নিয়ে যায়। শাওয়ার শেষে মেহেরিমাকে বিছানায় বসিয়ে রেখে তাজরিয়ান যায় কাপড় ধুতে। এর মধ্যে আচমকা মেহেরিমার পানি পিপাসা পায়। আশেপাশে খুঁজে দেখে পানির জগটা ব্যালকনির সেন্টার টেবিলে রাখা। তাজরিয়ানকে বিরক্ত না করে মেহেরিমা আস্তে ধীরে নিজেই উঠে যায়। সাবধানে ব্যালকনিতে গিয়ে জগ থেকে পানি ঢেলে অল্প একটু খায়, কিন্তু সেটুকু পেটে সয় না। গলগলিয়ে বমি করে ভাসিয়ে ফেলে ফ্লোর। দুর্বল মেহেরিমা ভারসাম্য বজায় রাখতে না পেরে ধপ করে বসে পড়ে পার্শ্ববর্তী সোফায়। আকস্মিক সবটা অন্ধকার হয়ে আসে। মেহেরিমা নিজেকে সামলাতে না পেরে লুটিয়ে পড়ে মেঝেতে। তরল উষ্ণ ভেসে যায় পুরো ফ্লোরে। অসহ্য যন্ত্রণায় শ্বাস আটকে আসে মেহেরিমার। অস্ফুট স্বরে বলে ওঠে, তাজ। মিনিট 10 পর তাজরিয়ান বেরিয়ে আসে। ঘরের ভেতর মেহেরিমাকে না পেয়ে ব্যালকনিতে খুঁজতে আসে। কয়েক কদম এগিয়ে আসতেই হুট করে তার চোখ আটকায় রক্তাক্ত মেহেরিমার দিকে। হতবিহ্বল তাজরিয়ান তড়িঘড়ি করে ছুটে আসে তার নিকট। মেহেরিমা তখনও হুঁশে ছিল। তাজরিয়ান পরিস্থিতি বিবেচনা
করে আর দেরি করেনি। তৎক্ষণাৎ ছুটে যায় হসপিটালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। মেহেরিমাকে বাঁচাতে পারলেও তাদের একমাত্র কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই ইন্তেকাল করে। এরপরের পরিস্থিতিগুলো ছিল আরও ভয়াবহ। মেহেরিমা ভীষণ ভেঙে পড়ে। ধৈর্যহীন তাজরিয়ান অদ্ভুতভাবে ভীষণ ম্যাচিওর হয়ে উঠেছিল। কোনো প্রকার পাগলামি করেনি, উল্টে নিজের সাথে মেহেরিমাকেও সামলেছে চমৎকারভাবে। মেহেরিমাকে চুপ করে শুয়ে থাকতে দেখে তাজরিয়ান মৃদু স্বরে ডাকে, মেহুজান। মেহেরিমা বেখেয়ালে উত্তর দেয়, হুম। তাজরিয়ান আকস্মিক তার কপালে চুমু খেয়ে বলে, কোন জগতে হারিয়েছিস? মেহেরিমা উদাস স্বরে বলল, আজ যদি ও থাকতো তাহলে। তাজরিয়ান বুঝে যায় মেহেরিমার না বলা কথা, তাই তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে, অতীত নিয়ে আফসোস করিস না জান, নিয়তিতে হয়তো অন্য কিছু ছিল। উপরওয়ালা আমার কোল খালি করলেও বুক খালি করেনি। আমি এতেই সন্তুষ্ট, আর কিছু চাই না জীবনে। মেহেরিমার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল উষ্ণ নোনা পানি। ফুপিয়ে উঠে বলল, আমি যদি আর একটু কেয়ারফুল হতাম তাহলে এমন কিছু হতো না। আপনি ঠিক বলেছিলেন, বেবির দায়িত্ব নেওয়ার মতো ম্যাচুরিটি আমার মধ্যে ছিল না। আই ওয়াজ ডেফ অ্যান্ড ডাম। আপনার কথা বুঝিনি, উল্টে জেদ ধরে নিজেদের সম্পর্ক নষ্ট করেছি। সেদিন যদি বুঝতাম। তাজরিয়ান থামালো না মেহেরিমাকে, কাঁদতে দিল খানিকক্ষণ, অতঃপর বলল, তুই কখনোই অকারণে আমার অবাধ্য হোস না। এই বিষয়ে এত বেশি জেদ করার পেছনে নির্দিষ্ট কিছু রিজন আছে, অথচ তুই আমাকে এখনও সেসব কিছুই বলিসনি। তুই কি এই বিষয়টা শেয়ার করতে চাইছিস না? মেহেরিমা চুপ রইল। তাজরিয়ানও নিশ্চুপে তাকিয়ে রইল তার মুখপানে। তা দেখে মেহেরিমা চোখ বুজে ফেলল, মনে মনে বলল, আপনার মায়ের শর্ত আপনাকে কিভাবে বলি? আপনার শ্রদ্ধেয় মা আমাকে বলেছিলেন, যদি আমি অতি শীঘ্রই আপনাকে সন্তানের সুখ দিতে না পারি তবে উনি আমাদের বিচ্ছেদ ঘটিয়েই ছাড়বেন। আপনি সইতে পারবেন এই অপ্রিয় সত্য? থাক না কিছু সত্য আড়ালে, সংসারে নতুন কোনো অশান্তি হোক সেটা আমি চাই না তাজ। সকালবেলা ঘুম থেকে উঠে আরশিয়ানকে পাশে পায়নি প্রিমা। ভেবেছিল জিমে আছে, তাই নিজেই উঠে শাওয়ার নিয়ে বেরিয়ে একটু রূপচর্চা করছিল। ময়শ্চারাইজার দেওয়া শেষ হওয়ার পূর্বেই তার একমাত্র কন্যা আরিশফা ইরিন চৌধুরী কেঁদে ওঠে। প্রিমা স্কিন কেয়ার ভুলে মেয়েকে দোলনা থেকে কোলে তুলে নেয়। ইরাকে ফ্রেশ করিয়ে দিয়ে অল্প একটু ফিড করায়, অতঃপর ড্রয়িং রুমে বসে থাকা আরিয়ান চৌধুরী জিম্মায় রেখে রান্নাঘরে আসে। এক ফাঁকে অবশ্য তার বড় ছেলে আহিয়ান চৌধুরীকে ফ্রেশ করিয়ে তার দাদির কাছে রেখে আসতে হয়। সকালের নাস্তা বানাতে ব্যস্ত প্রিমা। চটজলদি হাত চালিয়ে পরোটা বানাচ্ছে সে। আজকের হেল্পিং হ্যান্ড আসেনি, বিধায় একটু বেশি প্রেশার পড়ে গেছে বেচারির ওপর। তবে এতে বিন্দুমাত্র বিরক্ত নয় প্রিমা, উল্টে খুশি মনে গুনগুনিয়ে চায়ের ধোয়া ওঠা কাচের কেটলিতে একের পর এক ইনগ্রিডিয়েন্টস সংযুক্ত করছে। তার কাজের মাঝে বগড়া দিতে হাজির হয় কেউ একজন। প্রিমা ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে স্বয়ং তার স্বামী উপস্থিত হয়েছে রান্নাঘরে। তাকে দেখে প্রিমা প্রশ্ন করল, সকালবেলায় শুভ্র রাঙা পাঞ্জাবি পরে কোথায় গিয়েছিলেন? আরশিয়ান এগিয়ে আসতে আসতে নীরের স্বরে জবাব দেয়, অপ্রিয় সত্যের মুখোমুখি হতে। প্রিমা বুঝে নিল যা বোঝার, কথা না বাড়িয়ে কপালের ঘাম মুছে বলল, কি চাই? আরশিয়ান খেয়াল করেনি প্রিমার কথা। কিচেনে ঢুকতেই তার নজর আটকেছে প্রিমার উন্মুক্ত কোমরে। চোখের দৃষ্টি আস্তে ধীরে ওপরে উঠতে তার অস্থিরতা অনুভব হয়। প্রিমার পরনে রয়েছে ডিপ নেক ব্লাউজ, যার ফলস্বরূপ তার অধিকাংশ পিঠের অংশবিশেষ উন্মুক্ত। প্রিমা পরোটা ভাজতে ভাজতে পুনরায় একই প্রশ্ন করল। আরশিয়ান নির্বিকার চিত্তে কয়েক কদম এগিয়ে গিয়ে প্রিমার পেছনে গিয়ে দাঁড়ালো। অতঃপর তার অনাবৃত কাঁধে আঙুল স্লাইড করে গাম্ভীর্যতা বজায় রেখে মৃদু স্বরে বলল, একটুখানি ভালোবাসার পরশ এঁকে দিতে চাইছি আপনার উন্মুক্ত পৃষ্ঠদেশে, এক্ষুনি, এ মুহূর্তে, আর এখানেই। অনুমতি দেবেন?
প্রিমা কেঁপে ওঠে কিঞ্চিত। এলোমেলো হয় তার দৃষ্টি। বরাবরের মতো অদ্ভুত এক শিহরণ খেলে যায় সর্বাঙ্গে। ইতিমধ্যে আচমকা ইরার কান্নার শব্দ শোনা যায়। ঘোর কেটে যায় দুজনের। প্রিমা হতাশ কণ্ঠে বলে, 3 বাচ্চার বাপ হওয়ার পূর্বে অনুমতি চাইলে ভেবে দেখার অপশন ছিল। এখন কি আর সেই উপায় আছে? আরশিয়ান হেসে ফেলে প্রিমার কথায়। কিছু একটা মনে পড়তেই শুধালো, ড্রয়িং রুমে শুধু ইরা আর আহিয়ানকে দেখলাম, প্রান্তিক কোথায়? ঘুমোচ্ছে? প্রিমা তৎক্ষণাৎ জবাব দিল, তাজ ভাইয়ের কাছে আছে, রাতে ওখানেই ঘুমিয়েছে। আরশিয়ানের বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। মেহেরিমা অসুস্থ হওয়ার পর থেকে প্রান্তিককে প্রায় ওরা নিজের সাথেই রাখে। আরশিয়ান বাধা দেয় না, তবে ওদের অবস্থা দেখে তার কলিজা মোচড় দিয়ে ওঠে। 3 সন্তানের মধ্যে কেউ একটু চোট পেলে আরশিয়ানের কলিজা কাঁপে, অথচ তাজরিয়ান নিজের কাঁধে তার সন্তানের লাশ বহন করেছে। আরশিয়ান আর ভাবতে চাইল না সেই সব নিয়ে। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে শোধায়, আপনি ঠিক আছেন? কোনো সমস্যা হচ্ছে না তো? চুল তো এখনো ভেজা, হেয়ার ড্রায়ার কি নষ্ট হয়ে গেছে? প্রিমা লজ্জা পেয়ে গেল। কি আশ্চর্য, কি শুরু করেছে এই লোক? প্রিমা হাসি চেপে রেখে মেকি রাগ দেখিয়ে বলল, আমি একদম ঠিক আছি, হেয়ার ড্রায়ারও ঠিক আছে, রান্না সেরে চুল শুকোতে যাব। আরশিয়ান ভ্রু কুঁচকে বলে, ঠান্ডা লেগে যাবে না? একটু সাবধানে চলাফেরা করুন, আপনার ঠান্ডা লাগলে ইরাও সাফার করবে। বি কেয়ারফুল, ওকে? প্রিমা মাথা নাড়িয়ে সায় জানালো। আরশিয়ান ঠিক কথা বলেছে। ছেলে দুজন শক্তপোক্ত হলেও মেয়েটা একটু দুর্বল। তাদের মাঝে বয়সের ফারাক নেই, তবুও আহিয়ান এবং প্রান্তিকের তুলনায় ইরার ইমিউনিটি সিস্টেম উইক। মেয়েটা একটুতেই অসুস্থ হয়ে পড়ে। প্রিমাকে এক মনে কাজ করতে দেখে আরশিয়ান বিরক্ত হয়ে গেল। প্রিমার শাড়ির ফাঁক গলিয়ে নিজের হিমশীতল হাতখানা রেখে আলতো করে তার উদরে চেপে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, কথা বলছেন না কেন? রেগে আছেন কোনো কারণে, নাকি ইগনোর করছেন? প্রিমা আঁতকে উঠল তার ঠান্ডা হাতের স্পর্শে। মুখ ফুলিয়ে বলল, বলছি তো কথা, আমি একদমই রেগে নেই ইরার আব্বু, শুধু একটু ব্যস্ত আছি রান্নাবান্নায়। আরশিয়ান ভ্রু কুঁচকে বলল, সার্ভেন্ট কোথায়? এইটা কি আপনার ডিপার্টমেন্ট? আমি আগেই নিষেধ করেছিলাম আপনাকে, বলেছিলাম না আমি বাসায় থাকাকালীন আপনি রুম থেকে বেরোবেন না? তাহলে এখন কাজের বাহানা দেখাচ্ছেন কেন? প্রিমা মনে মনে গুটি কয়েক গালি দিয়ে ধীর স্বরে বলল, দুজনেই ছুটিতে আছে, আম্মা এই অবস্থায় রান্নাঘরে আসতে পারবে? এটা ভালো দেখায়? আরশিয়ান ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, এটাই লাস্ট টাইম, আমি সার্ভেন্টের বিষয়টা দেখছি, তবে এরপর আমি বাসায় থাকাকালীন সময় আপনি রুমের বাইরে থাকবেন না, কেমন? প্রিমার বড্ড হাসি পেল এমন ধারার কথায়। প্রায় 3 বছর অতিক্রম হয়েছে তাদের সংসার জীবনের, অথচ মানুষটা আগ্রহ হারানোর বদলে দ্বিগুণভাবে পাশে থাকার আবদার করেছে। নিছক পাগলামি এইসব। প্রিমা দুষ্টুমির ছলে আচমকা বলে উঠল, সেদিন যদি আমি না ফেরা দেশে পাড়ি জমাতাম তাহলে কি করতেন? প্রিমার কথাটা শেষ করতে পারেনি, তার আগেই টের পেল আরশিয়ানের হাতের বাঁধন আলগা হয়েছে। মানুষটা সরে গেছে এক ঝটকায়। প্রিমা দাঁত দিয়ে জিভ কাটে। বেচারি এক্সাইটমেন্টের ঠেলায় ভুল কথা বলে ফেলেছে। ভীত চোখে সামনে তাকাতেই দেখে আরশিয়ান মুঠো পাকিয়ে রক্ত চক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিমা আমতা আমতা করে বলল, ইয়ে মানে আমি ওভাবে বলতে চাইনি। আরশিয়ান দাঁতে দাঁত চেপে বলল, বাচ্চাদের বাইরে রেখে রুমে আসুন। কি বলতে চেয়েছেন কিংবা চাইছেন সেটা একটু পরখ করে দেখব। নাস্তার টেবিলে অবস্থান করছে চৌধুরী বাড়ির সকল সদস্য। প্রিমা আর মেহেরিমা মিলেমিশে খাবার সার্ভ করছে। সবাই মনোযোগ দিয়ে নাস্তা খেলেও আরশিয়ান আর চোখে বারবার প্রিমার দিকে তাকাচ্ছে। তার দৃষ্টিতে মিশে আছে মৃদু রাগের ছিটা। প্রিমাকে রুমে আসতে বললেও ফাঁকিবাজ মহিলা একদমই তার কথা শোনেনি। তার শাসন থেকে বাঁচতে রান্নার বাহানায় বাইরে থেকে গেছে। আরশিয়ানের ক্ষিপ্রতা বেশ ভালোই টের পাচ্ছে প্রিমা, তাই তো ভয়ের চোটে ঘরে যাওয়া দুঃসাহস দেখায়নি। তবে সেটাও তো আর বেশিক্ষণ সম্ভব না। দিন শেষে তার ঠিকানা তো ওই গম্ভীর মুখো জান্দ্রেল মানুষটাই।
প্রিমা দীর্ঘশ্বাস ফেলে সরাসরি তাকালো আরশিয়ানের দিকে। মহাশয় মেয়েকে উরুর ওপর বসিয়ে চামচ দিয়ে খিচুড়ি খাওয়াচ্ছেন। প্রিমা খুব ভালো মতো জানে সে গিয়ে আরশিয়ানের পাশের চেয়ারে না বসলে সেই ভদ্রলোক একটা দানাও স্পর্শ করবে না। ডেলিভারির পর থেকে এই নিয়ম চলছে। অসুস্থ প্রিমা তখন পুরোপুরি শানের ওপরই নির্ভরশীল ছিল। লোকটা খুব যত্নে সামলেছে তাকে, কখনো বিরক্ত হয়নি, উল্টে তার সাথে সাথে বাচ্চাদের দিকটাও নজরে রেখেছে। প্রিমা কখনোই ফিড করার সময়টুকু বাদে অন্য সময় বাচ্চাদের কাছে পেত না। বাড়ির সদস্যগণ এবং দুজন নার্স মিলে সামলাতো বাচ্চাদের জন্য কখনোই প্রিমাকে রাত জাগতে হয়নি। তবে বাচ্চাদের বাবা তাকে খুব একটা ছাড়ও দেয়নি। নিজের হিসেবের লাভটুকু ঠিকই বুঝিয়ে নিয়েছে। কথাগুলো মনে পড়তেই ভালো লাগা এবং লজ্জা ছেয়ে গেল প্রিমার অন্তঃকরণ। প্রিমাকে টেবিলের কর্নারে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে টেবিলে বসা আরিয়ান চৌধুরী বলে উঠলেন, আম্মা দাঁড়িয়ে আছেন কেন? খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, জলদি খেতে বসুন। আরিয়ান চৌধুরীর কথায় প্রিমার ধ্যান ভাঙে। খানিকটা অপ্রস্তুত হয়ে বলে, জি আব্বা, বসছি। কথাগুলো বলে ধীরে সুস্থে এগিয়ে গিয়ে বসলো আরিয়ানের পাশের চেয়ারটা। টেবিলের উপর উল্টে রাখা প্লেটটা সোজা করতে আরশিয়ান খিচুড়ি রাখা হটপটটা এগিয়ে দিল। প্রিমা সামান্য থেমে আর চোখে তাকিয়ে দেখল সেটা। মহাশয়ের মুখভঙ্গি স্বাভাবিক দেখে স্বস্তি পেল। প্লেটে খিচুড়ি তুলে নিতে নিতে শুনল ইরা বলছে, নো বাবা, আর না, খাবো না। মেয়ের আদো স্বরে বলা কথাগুলো ঠিকই বুঝল আরশিয়ান। সে নিজেও হালকা স্বরে বলল, ঠিক আছে বাবা, আর দেব না। লাস্ট চামচ খাইয়ে মেয়ের হাতের পানির ফিডারটা তুলে দিল আরশিয়ান। ইরা সানন্দে সেটা গ্রহণ করল। পরিশেষে ন্যাপকিনের সাহায্যে মেয়ের মুখ মুছিয়ে দিয়ে তাকে কোল থেকে নামিয়ে দিল। ইরাও ছোট্ট কদম ফেলে তার খেলনার বাক্সের দিকে অগ্রসর হলো। পুরো দৃশ্যটা মুগ্ধ চোখে দেখছিল প্রিমা। উপস্থিত সকলেও বড্ড উপভোগ করছে বাবা মেয়ের মিষ্টি বন্ডিং। খাবার নিয়ে থম মেরে বসে থাকতে দেখে প্রিমার পানে দৃষ্টি ফেরালো আরশিয়ান। নিজের প্লেটের খিচুড়ি, আচার এবং অল্প একটু ঘি তুলে নিয়ে সেটা প্রিমার প্লেটের সাথে এক্সচেঞ্জ করতে করতে বলল, খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। প্রিমা হকচকিয়ে উঠল। ইদানিং একটু বেশি হেয়ালি হয়ে গেছে সে। সুযোগ মিললে খালি কল্পনায় ডুবে থাকে। দীর্ঘশ্বাস ফেলে প্লেট টেনে খাওয়া শুরু করলো। আরশিয়ান খাওয়ার ফাঁকে ফাঁকে বারংবার দেখছিল প্রিমাকে। খেতে বসে এমনটাই করে সে। খাবার বিষয়ে প্রিমা বড্ড উদাসীন, এই জন্য এই দিকটা তারই নজরে রাখতে হয়। খাওয়া এক পর্যায়ে প্রিমা মরিচসহ ভাতের লোকমা মাখিয়ে ফেললে আরশিয়ান বলে ওঠে, ঝাল মরিচ খেলে ক্ষতি হবে, ওটা ফেলে দিন। প্রিমা থতমত খেয়ে যায়। ঝাল খেতে তার তেমন একটা সমস্যা হয় না। ইচ্ছেবশত মরিচসহ লোকমাটা মাখিয়েছিল, কিন্তু আরশিয়ানের নিষেধাজ্ঞায় থেমে গেল। তাকে মূর্তির মতো বসে থাকতে দেখে আরশিয়ান নিজেই খিচুড়ির সমস্ত মশলা ভালো মতো বেছে ফেলে দিয়ে বলল, এবার খেতে পারেন, মরিচ কিংবা মশলা নেই। উপস্থিত সকলে ঠোঁট চেপে হাসছিল। চৌধুরী বাড়ির সব থেকে নিরামিষ এবং নিরপেক্ষ ছেলেটার অমায়িক পরিবর্তনে তারা বিস্মিত। প্রিমা লজ্জা পেয়ে যায় সবার টিটকারিতে। আরশিয়ান নির্বিকার ভঙ্গিমায় খেতে থাকে। হুট করে তার ফোনটা ভাইব্রেট করে ওঠে। ভ্রু কুঁচকে পকেট থেকে ফোন বের করে কলার আইডিতে ইস্তিরাজের নাম দেখে আরও বেশি অবাক হয়। ঝটপট রিসিভ করে বলে, সব ঠিক আছে? এত সকালে কল দিলে যে? ফোনের অপর প্রান্ত থেকে দীর্ঘশ্বাস ফেলে রাজ বলে উঠল, মিসেস লাড্ডুকে নিয়ে একবার আসতে পারবি? জানার কন্ডিশন তেমন একটা ভালো না। সকাল থেকে বড্ড বেশি ঠান্ডা আচরণ করছে। আমার সাথে একটুও কথা বলছে না। সকাল থেকে একটা বার ও তার মুখ নিঃসৃত কোনো শব্দ শুনিনি। যদি ব্যস্ততা না থাকে তাহলে একবার আসবেই? আরশিয়ান তৎক্ষণাৎ জবাব দিল, এক্ষুনি আসছি, তুই চিন্তা করিস না। ওনাকে চোখে চোখে রাখ, নিজেও একটু স্ট্রং হওয়ার চেষ্টা কর, আমরা আসছি। আরশিয়ানের উত্তর শুনে ভারাক্রান্ত ইস্তিরাজ বলল, সময়ের পরিক্রমায় জীবন বদলায়। ইস্তিরাজ এবং ফারজানার ক্ষেত্রেও তাই হয়েছে। হানিমুন ফেজ পার হয়ে জীবন এগিয়ে চলেছে বহুদূর। ভালো অভিজ্ঞতার পাশাপাশি সংযুক্ত হয়েছে তিক্ত গল্প। বিয়ের পর ফারজানার হার্টের চিকিৎসা
তৎপর হয়ে ওঠে ইস্তিরাজ। 1 বছরের মাথায় সমস্ত কোর্স কমপ্লিট হয় এবং ফারজানার কন্ডিশন বেশ খানিকটা স্টেবল হয়। দুজনেই পারস্পরিক মতামতের ভিত্তিতে সন্তান গ্রহণের সিদ্ধান্ত নেয়। তবে নিয়তির লীলাখেলা বোঝা বড় দায়। কোনোরূপ শারীরিক জটিলতা না থাকলেও সন্তান ধারণে ব্যর্থ হয় ফারজানা। টানা 1 বছর এত প্রচেষ্টার ফল বৃথা হওয়ায় মানসিকভাবে একদম বিধ্বস্ত হয়ে পড়ে সে। দিনরাত নিজেকে দোষী সাব্যস্ত করে, ক্রন্দনরত স্বরে বলে, আমি কলঙ্কিনী বলেই পবিত্রতা আমার নিকট ধরা দিচ্ছে না। ইস্তিরাজ যথেষ্ট বুঝিয়েছে, তবে লাভ হয়নি। দিনকে দিন মেয়েটার কন্ডিশন বিগড়ে যাচ্ছে। ইস্তিরাজ সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়েছে, কিন্তু তাতেও বিশেষ উপকার হয়নি। মেয়েটা কোঅপারেট করতে নারাজ। ইস্তিরাজ জোর করেনি, উল্টে তাকে যথাসম্ভব সময় এবং সাপোর্ট দিয়েছে। আরশিয়ানের সাথে কথা বলে ইস্তিরাজ ঘরে এলো। দৃষ্টি বোলাতেই দেখল ফারজানা বেডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছে। তার শীর্ণকায় শরীরে একটা কমফর্টারে টেনে দেওয়া, ডার্ক সার্কেল আবৃত চোখ দুটো উদাসীন দৃষ্টিতে চেয়ে আছে সিলিংয়ের দিকে। ইস্তিরাজ ধীর কদমে এগিয়ে গেল। ফারজানার পায়ের কাছটায় বসে তার পা জোড়া কোলের উপর টেনে নিয়ে বলল, কিসের চিন্তায় ভিভোর আমার মহারানী? ফারজানা নির্জীব দৃষ্টি ফেলে বলল, কিছু না। অফিস যাবেন না? ইস্তিরাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ শুক্রবার জানা, এই দিন আমি হসপিটাল যাই না। ফারজানা ম্লান স্বরে বলল, তাই তো, সরি, আমি ভুলে গিয়েছিলাম ব্যাপারটা। ইস্তিরাজ সহ্য করতে পারল না তার এই নির্লিপ্ততা। কৌশল অবলম্বন করে ফারজানা ছোট্ট কোমল দেহখানা কোলের মধ্যে নিয়ে আসলো। যদিও ফারজানা আসতে চায়নি, তবে এক প্রকার জোর করেই নিজের বাহুডোরে তাকে চেপে ধরে ইস্তিরাজ। ফারজানা হাত পা ছুঁড়ে অস্ফুট স্বরে বলে, ছাড়ুন আমায়, অপবিত্র আমি, আমার সংস্পর্শে এলে আপনার ক্ষতি হবে রাজ। ইস্তিরাজ দাঁতে দাঁত চেপে বলে, তোমার অবহেলায় জিন্দা লাশ হয়ে যাচ্ছি, সেই খবর রেখেছ? আফসোস, শরীরের মৃত্যু তোমাকে ভাবায়, অথচ আমার আত্মিক মৃত্যু তোমায় স্পর্শ করে না। ফারজানার নাকের পাটা ফুলে ওঠে, বুক ফেটে কান্না পায়, কিন্তু সে কাঁদে না। শান্ত হয়ে ইস্তিরাজের বুকে লেপ্টে থাকে, বলে, আমি আসলেই ব্যর্থ, বউ হিসেবে ব্যর্থ, স্বামীকে সুখ দিতে ব্যর্থ, তাকে বুঝতে ব্যর্থ। আর ইস্তিরাজ তাকে থামিয়ে দিয়ে বলল, হুশ, আজাইরা কথা বলো না জানা, এই সব কথা ভিত্তিহীন। কে বলেছে তুমি ব্যর্থ? বউ হিসেবে তুমি পারফেক্ট। আমি যেমনটা স্বপ্নে দেখেছিলাম ঠিক তেমনটাই বাস্তবে পেয়েছি। কে বলেছে তুমি আমায় সুখ দেখতে ব্যর্থ? একান্ত মুহূর্ত কাটানোর পর আমার চেহারার পরিতৃপ্তি তোমার অদেখা? কে বলেছে তুমি আমায় বুঝতে ব্যর্থ? আমি সন্তান চাই বলে তো তুমি নিজের জানের পরোয়াও না করে স্রেফ আমার বাবা হওয়া সুখ দিতে সন্তান ধারণ করতে প্রস্তুত। আর কি চাই আমার? সুখী হতে আর কিছু লাগে সুরঞ্জনা? ফারজানা ব্যর্থ হলো নিজের কান্না আটকাতে। ইস্তিরাজের পাথর কঠিন বুকের মাথা ঠেকিয়ে আর্তনাদের সহিত বলে উঠল, আমি আপনাকে সন্তান সুখ দিতে ব্যর্থ। ইস্তিরাজ স্মিত হেসে তার চুলের ভাঁজে হাত বুলিয়ে বলল, আপনি নামক সুখেই আমি সন্তুষ্ট। জীবনে আর কোনো চাহিদা কিংবা আশা আকাঙ্ক্ষা নেই। আপনি নামক সুখ পাখিটা আজীবন বক্ষপঞ্জরে আটকে রাখতে পারলেই আমি সুখে থাকব। কোনো কিছুর বিনিময়ে আপনি যদি খাঁচা ছাড়া হয়ে পরকালে পাড়ি জমান, তাহলে যে আমি বাঁচতে ভুলে যাব জান পাখি। আপনি আমায় এতটা কষ্ট দিতে চান? ফারজানা ব্যাকুল হয়ে কাঁদে। ইস্তিরাজ থামায় না, ভেতরকার যন্ত্রণাগুলো উগড়ে দেওয়ার সুযোগ দেয়। ফারজানা ফোঁপাতে ফোঁপাতে বলে, এই অপূর্ণতার জন্য আপনি আমায় ছেড়ে যাবেন না তো? ইস্তিরাজ দৃঢ় গলায় বলল, অস্তিত্বের সাথে মিশে যাওয়া মানুষকে ত্যাগ করা যায় না। এই নরম তুলতুলে শরীরটার সংস্পর্শে না পেলে আমার অস্থির লাগে। তোমার শরীরে মিশে থাকা মিষ্টি সুবাস নাসারন্ধ্রে না পৌঁছালে আমার শ্বাস আটকে আসে। সুখের ঠিকানায় যখন তুমি, তখন তোমায় কিভাবে ত্যাগ করি? ফারজানা আশ্বস্ত হলেও অপূর্ণতার দহন তাকে স্বস্তি দিল না। কেন্দ্রে কুটে বুক ভাসালো তার প্রিয়তমের। একটা পর্যায়ে ভারসাম্য হারিয়ে নেতিয়ে পড়ল ইস্তিরাজের কোলে। আচমকা এমনটা হওয়ায় চমকে যায় ইস্তিরাজ।
ফারজানাকে ডাকলেও কোনো প্রকার সাড়া মেলে না। নিমেষেই ঘাবড়ে যায় ইস্তিরাজ। ঠিক তক্ষুনি তার বাসায় কলিং বেলটা বেজে ওঠে। বিকারগ্রস্ত মস্তিষ্ক নিয়ে ছুটে যায় দরজা খুলতে। মূল ফটকে আরশিয়ান আর প্রিমাকে দেখে রাজ হড়বড়িয়ে বলে, জানা জ্ঞান হারিয়েছে, আমি ডক্টরকে ডাকতে যাচ্ছি, তোরা একটু ওর কাছে বস। ইস্তেরাজের কথায় হতভম্ব হয়ে যায় তারা। দুটো ছেলেকে বাসায় রেখে আসতে পারলেও বাবার নেওয়াটা ইরাকে রেখে আসা সম্ভব হয়নি। প্রিমার কোলেই ছিল ইরা। অনাকাঙ্ক্ষিত খবর শুনে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে নিলে আরশিয়ান তাকে থামিয়ে দেয়। ইরাকে কোল থেকে নিয়ে সতর্ক করে বলে, রিল্যাক্স, দৌড়ে যেতে হবে না, এখান থেকে হাঁটা পায়ে ঘরের দূরত্ব মাত্র কয়েক মিনিটের। প্রিমা শুনল না সেসব। হন্যে হয়ে ছুটে গেল ফারজানার কাছে। আরশিয়ানও দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল সেই দিকে। ফারজানা চেতনাশূন্য ফ্যাকাশে মুখশ্রী প্রিমার নজরে আসতেই মেয়েটা কেঁদে ফেলল। তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে ভাঙা স্বরে বলল, বুবু, কি হয়েছে তোমার? এভাবে শুয়ে আছো কেন? তোমার লাড্ডু এসেছে তো, চোখ খোলো। প্রিমার কন্দনত স্বর শুনে আরশিয়ান বিচলিত হয়ে ওঠে। নিজেকে সামলে কোনো মতে বলে, হয়তো প্রেশার আপ ডাউন হয়েছে, কিংবা স্ট্রেস নিতে না পেরে জ্ঞান হারিয়েছে। জলদি ঠিক হয়ে যাবেন উনি। আপনি কান্নাকাটি বন্ধ করুন প্লিজ। সেই রকম সিরিয়াস কিছু হলে রাজ নিশ্চয়ই ওনাকে বাসায় রাখতো না। প্রিমা কানেই তুলল না তার কথা। সে তো ফারজানার ঠান্ডা হাত মুঠোয় পুড়ে তাকে ডেকে যাচ্ছে। ইরা বেচারি এসব দৃশ্য দেখে খানিকটা ভীত হয়ে বলল, মা কাঁদছে। বাবা, মা দুঃখ পাচ্ছে। মেয়ের অস্পষ্ট কথায় আরশিয়ান কান দিল না। তার মুখটা পেছনে ফিরিয়ে পিঠে আলতো চাপড় দিতে দিতে বলল, আম্মু কান্না করছে বাবা, আপনি জ্বালাতন করলে আরও কাঁদবে। গুড গার্লরা কখনোই মাম্মাকে কাঁদায় না। ঘুমিয়ে পড়ুন তো দেখি। ইরা বাড়তি একটা কথা বলল না, চুপচাপ বাবার কাঁধে মাথা রেখে চোখ বুজে ফেলল। ওদিকে মিনিট 10 পেরোতে ইস্তিরাজ হাজির হলো ডক্টর সমেত। তড়িঘড়ি করে বলল, কথা বলতে বলতে জ্ঞান হারিয়েছে, একটু দেখুন প্লিজ, আমি বুঝতে পারছি না কিছু। সর্বদা পরিপাটি শান্ত ছেলেটা আচরণ বড্ড অশান্ত, হম্বিতম্বি করছে সেফ। ডক্টর তার কথা শুনে এগিয়ে গেলেন ফারজানার কাছে। সবাইকে বললেন রুমের বাইরে গিয়ে অপেক্ষা করতে। ইস্তিরাজ নাকচ করতে চাইলে আরশিয়ান জোর করে টেনে বাইরে আনে তাকে। ইস্তিরাজ অস্থির চিত্তে পায়চারি করতে থাকে। কিছুক্ষণের মাঝে ডক্টর বেরিয়ে আসেন। তার থমথমে মুখশ্রী দেখে ইস্তিরাজ ভয় কাতর স্বরে জিজ্ঞেস করে, এভরিথিং ইজ ওকে না ম্যাম? আমি কি ওকে হসপিটালে নেব? আইসিইউ রেডি করতে বলি? অক্সিজেন। প্রৌঢ়া নারীটি হেসে ফেললেন এক পর্যায়ে। নিজের ডাক্তারি কেরিয়ারে এমন পাগলপাড়া পাবলিক কখনোই দেখেননি। শুরু থেকে ফারজানা ট্রিটমেন্টে তিনিই ছিলেন। বছরখানেক যাবৎ তাদের ব্যর্থ ফলাফল ওনাকে হতাশ করত। তবে শেষমেশ উপরওয়ালা মুখ তুলে চেয়েছেন। অপেক্ষার প্রহর তিনি দীর্ঘ করাতে চাইলেন না। হাস্যোজ্জ্বল মুখে বললেন, কংগ্রাচুলেশন মাই বয়, ইউ আর গোয়িং টু বি আ ফাদার অফ আ চাইল্ড। ইস্তিরাজ হকচকিয়ে ওঠে। মিনিটখানেক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে না। শরীরের ভারসাম্য বজায় রাখতে না পেরে ধপ করে বসে পড়ে সোফায়। মুখ ফুটে একটা শব্দও নির্গত হয় না। কেবল ফ্যাল ফ্যাল করে চেয়ে রয় ডক্টরের পানে। প্রিমা নিজেও বিস্মিত হয়। আরশিয়ান স্মিত হেসে ইস্তিরাজের কাঁধে হাত রেখে চাপড় দেয়। ডক্টর তাড়াহুড়ো দেখিয়ে বলেন, পেশেন্টরা ওয়েট করছে, আমার যেতে হবে। আর হ্যাঁ, থমরে থেকো না, গো অ্যান্ড সেলিব্রেট ইউর হ্যাপিনেস। একটু পরে জানার জ্ঞান ফিরবে। মেয়েটা কিন্তু বেশ দুর্বল, খেয়াল রেখো ওর। কাল একবার মেডিকেলে এসো, ওনার ইন্টারনাল চেক আপ করতে হবে। ইস্তিরাজ তখনও বিশ্বাস করতে পারছে না। সে স্ফীত স্বরে আবারও শোধায়, ম্যাম, ইজ ইট ট্রু? আমরা প্যারেন্টস হব? ডক্টর হেসে বললেন, ইয়েস মাই চাইল্ড, তোমরা অভিভাবক হচ্ছ। তুমি নিজে ও ট্রিটমেন্ট করতে পারতে, নিজেই ফাইন্ড আউট করতে পারতে নিউজটা। বইয়ের জ্ঞান হারানো দেখে তুমি হুঁশ খুইয়ে বসেছিলে। একজন হার্ট স্পেশালিস্টের এমন দুর্বল হৃদয় হলে কি করে হবে? ইসিরাজ তখন সুখের সাগরে ভাসছে। চোখের কার্নিশে জমেছে খুশির অশ্রু। সে আটকে আসা গলায় বলে, ওর প্রসঙ্গ আমি এলোমেলো হয়ে যায়, মস্তিষ্ক কাজ করে না, সব কিছু ভুলে বসি আমি। সাহস হয় না কাজ ঘেঁষার। অনাকাঙ্ক্ষিত কিছু টের পেলে ও চিকিৎসা করার আগে আমি হার্ট অ্যাটাক করব ফর শিওর। উপস্থিত সকালে হেসে ফেলল। ডক্টর নিজেও কুশল বিনিময় করে বিদায় নিলেন।
প্রিমাদের বিকেল অবধি থাকতে বলে ইস্তিরাজ গেল ফারজানার কাছে। মেয়েটা তখনও ঘুমে আচ্ছন্ন। ওদিকে আরশিয়ানকে বেরোতে হলো এমার্জেন্সি কাজের জন্য। অগত্যা ঘুমন্ত মেয়েকে নিয়ে প্রিমা পাশের ঘরে রেস্ট করতে গেল। প্রায় ঘণ্টাখানেক পর জ্ঞান ফিরল ফারজানার। জ্ঞান ফিরতে দেখে ইস্তিরাজ নির্বিশেষে দৃষ্টিতে চেয়ে রইল। ফারজানা চোখ খুলতেই দেখল ইস্তিরাজ তার দিকে ঝুঁকে আছে। বেচারা চোখজোড়া সিক্ত, মুখ জুড়ে খুশির রেশ বিদ্যমান। দুর্বল কণ্ঠে ফারজানা শুধালো, কি হয়েছে? ফারজানার কথাটা শেষ করতে পারল না। তার পূর্বে ইস্তিরাজ ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরল তাকে। তার কাঁধে মুখ গুজে শব্দ করে কেঁদে ফেলল। ফারজানা হকচকিয়ে গেল। কি হলো হঠাৎ? রাজ তো কাঁদার মানুষ না, তাও আবার এইরকম করে? ফারজানার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। সে কাপা স্বরে শুধালো, কাঁদছেন কেন জনাব? কিছু হয়েছে? ইস্তিরাজ সাসপেন্স রাখল না। অস্পষ্ট স্বরে ভাঙা কণ্ঠে বলল, আমরা পেরেন্টস হচ্ছি। আমি বাবা হব, তুমি মা হবে। আমাদের আর কোনো অপূর্ণতা রইল না সুরঞ্জনা। আমাদের সংসারটা এবার পূর্ণতায় ছেয়ে যাবে। একটা নরম তুলতুলে ছোট্ট অস্তিত্ব সারাক্ষণ মাতিয়ে রাখবে ঘরটা। তুমি ভাবতে পারছো? ফারজানা হতভম্ব। বড্ড অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে গেলে কিভাবে রিয়্যাক্ট করা উচিত জানা নেই, তাই তো খুশিটা প্রকাশ করতে পারছে না সে। প্রথমে খোদার নিকট শুকরিয়া জানালো ফারজানা, অতঃপর ইস্তিরাজের পিঠে হাত রেখে বলল, কংগ্র্যাচুলেশন বাবুর আব্বু। ইস্তিরাজ তাকে অশ্লেষে চুমু খেয়ে বলল, লাভ ইউ বাবুর আম্মু। ফারজানা হেসে ফেলল। কিছুক্ষণ সময় কাটলো তাদের একান্তে। ইস্তিরাজের বুকে মাথা রেখে শুয়ে থাকা ফারজানা এক পর্যায়ে বলল, বাইরে বিশুদ্ধ হাওয়া সংস্পর্শে যেতে মন চাইছে, একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ইস্তিরাজ নাকচ করল না। ফারজানাকে কোলে তুলে ব্যালকনিতে নিয়ে গেল। সুউচ্চ রেলিং ঘেঁষে তাকে দাঁড় করিয়ে দিয়ে তার সাথে লেপ্টে দাঁড়িয়ে রইল। ফারজানা একটুও লজ্জা অনুভব করল না, উল্টে ইস্তিরাজের গলায় হাত রেখে তার উন্মুক্ত বুকে চুম্বন এঁকে দিল। ফারজানার আকস্মিক কাণ্ডে ঠান্ডা এক শিহরণ বয়ে যায় ইস্তিরাজের শরীরে। নিজেকে সামলাতে চোখ দুটো বন্ধ করে পরপর বার কয়েক ঢোক গিলে দুহাতে শক্ত করে ফারজানাকে জড়িয়ে ধরে বুঝে আসা গলায় বলল, ডোন্ট ডু দিস ডার্লিং। তুমি অসুস্থ। এই মুহূর্তে আমার নিয়ন্ত্রণহীনতার মূল্য চুকানোর জন্য তুমি একদমই প্রস্তুত নয় জান। ইস্তিরাজের কণ্ঠে ভাঁজে লুকিয়ে থাকা সীমাহীন যত্ন খুব ভালোভাবেই বুঝতে পারে ফারজানা। অতঃপর ও রাজের কথা এড়িয়ে পা দুটো সামান্য উঁচিয়ে তার কাঁধে মুখ গুজে আধো আধো গলায় ফারজানা বলে, আমি পুরোপুরি সুস্থ। সারাদিন ইস্তিরাজের দাপট চললেও আদুরে বউয়ের দস্যিপনায় নিমেষেই জব্দ হয়ে যায়। ফাঁকা ঢোক গিলে বেসামাল কণ্ঠে ইস্তিরাজ বলে, আমার লজ্জাবতী বউয়ের ওপর অগাধ বিশ্বাস আছে। সে কখনোই আমার কথার বিরুদ্ধে যাবে না, আমি জানি। ব্যাস, এতেই কাজ হলো। ইস্তিরাজের কান ছেড়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে ফারজানা বলে উঠল, অন্ধবিশ্বাস করা উচিত নয় জানাব। বইয়ের কথায় মৃদু হাসে ইস্তিরাজ। ফারজানার কোমরে হাত রেখে তার পাশ ঘেঁষে দাঁড়ায়। ফারজানাকে আরেকটু কাছে টেনে কপালে কপাল ঠাকিয়ে হাসকির স্বরে ফিসফিসিয়ে ইস্তিরাজ বলে, আমার অনাগত বাচ্চাদের আম্মুকে বিশ্বাস না করলে বউ তো আমাকে ছেড়ে পালাবে ম্যাডাম। বইয়ের ভাষায় আমি হলাম বেহায়া পুরুষ, তাই তো বউবিহীন একদণ্ড থাকার কথাও চিন্তা করতে পারি না। ফারজানা লজ্জায় সিটিয়ে যায়, নিজেকে ছাড়িয়ে নিতে গিয়েও ব্যর্থ হয়। ইস্তিরাজ তার ডান হাতটা নিজের রুক্ষ হাতের মুঠোয় মুষ্টিবদ্ধ করে বুকের বাঁ পাশে ঠেকিয়ে পুনরায় বলে, বউবিহীন অন্তঃকরণে জঘন্য রকমের শূন্যতা অনুভব হয়। ফারজানা দুষ্টুমির ছলে বলল, শূন্যতা মেটাতে না হয় আর একটা বিয়ে করে ফেলুন। ইস্তিরাজের কথাটা পছন্দ হলো না। কপালে ভাঁজ পড়ল তৎক্ষণাৎ। তীক্ষ্ণ চোখে চেয়ে কাটকাট স্বরে বলল, এই বুকের শূন্যতা মেটাতে আপনি নামক পূর্ণতাই যথেষ্ট সুরঞ্জনা। আলাদাভাবে আর কাউকে প্রয়োজন নেই। পয়েন্ট টু বি নোটেড, শওকাতুল ইস্তিরাজ চৌধুরী জীবদ্দশায় আপনি ব্যতীত আর কোনো নারী কখনো স্ত্রীর তকমা পাবে না। আরশিয়ানের কাজ শেষ হতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগে যায়। হাত ভর্তি মিষ্টি নিয়ে ইস্তিরাজের বাসায় ফিরলে একজন মেয়ে এসে দরজা খুলে দেয়। ড্রয়িং রুমে আশেপাশে কাউকে না দেখে কৌতূহলবশত আরশিয়ান জিজ্ঞেস করে, সবাই কোথায়? সার্ভেন্ট অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, রাজ স্যার অ্যান্ড জানা ম্যাডাম নিজেদের ঘরে আছেন এবং প্রিমা ম্যাডাম ও ইরা মামুনি পাশের ঘরে আছেন। হাতের প্যাকেট
সেন্টার টেবিলের উপর রেখে আর্শিয়ান এগিয়ে গেল নিজের ঘরের দিকে। প্রথমে ফ্রেশ হয়ে নিল, অতঃপর বিছানার দিকে দৃষ্টি ফেলতেই দেখল মা মেয়ে দুজনেই ঘুমিয়ে আছে। বিছানার অর্ধেকটা দখল করে রেখেছে ইরা। খাটের অপর প্রান্তে এলোমেলোভাবে শুয়ে আছে প্রিমা। তার পরিধেয় কাপড়ের অবস্থা বেহাল। মেয়েকে ফিড করাচ্ছিল বোধহয়, তবে ঘুমের ঘোরে বুকের ওপর কাপড় রাখতে ভুলে গেছে। আর্শিয়ান একটু হেজিটেট ফিল করলো না, বরং প্রিমার পরনের কাপড়টা নিজে হাতে ঠিক করে দিল। মেয়েকে সাইডে রেখে দুটো বালিশ দিয়ে সিকিউর করে দিয়ে প্রিমাকে বেডের মাঝ বরাবর শোয়ালো। নিজে একটু জায়গা তৈরি করে প্রিমার পাশ ঘেঁষে শুয়ে পড়ল। শাড়ির আস্তরণ সরিয়ে হালকা মেদযুক্ত উদরে হাত রাখল। দূরত্ব ঘটিয়ে প্রিমার সান্নিধ্যে এসে তার উন্মুক্ত পৃষ্ঠদেশে মুখ ডোবালো। ব্লাউজের গলাটা বড় হওয়ায় খুব একটা ব্যাঘাত ঘটল না তার কাজে। সকালের এই সাজ পোশাক দেখেই মাথা বিগড়েছিল আর্শিয়ানের। মেয়েকে কত করে বোঝালো, কিন্তু দুষ্টু বউ ধরা দিলে তো। উপরন্তু বলেছে অপ্রীতিকর কথা। এই মেয়েটাকে হারাতে আর্শিয়ান ভয় পায়। কেন যেন কথাটা প্রিমা বোঝে না। বারংবার অতীতের প্রসঙ্গ টেনে আনে। আর্শিয়ানের কলিজায় চির ধরে, সেটা কি টের পায় না মেয়েটা? সেদিন প্রিমাকে হসপিটালে নেওয়ার পরপরই তার কন্ডিশন দেখে ওকে ওটি রুমে নিয়ে যাওয়া হয়। সি সেকশনের মাধ্যমে বাচ্চারা সেফলি দুনিয়ায় আসলেও ইরার অবস্থা ছিল খুব খারাপ। জন্মের পর তার বাচ্চা মেয়েটা কাঁদেনি। ওদিকে প্রিমার অবস্থা ছিল বেগতিক। এক প্রকার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে প্রিমা কোমায় চলে গিয়েছিল। টানা 3টে মাসের প্রার্থনা এবং অপেক্ষার পর প্রিমা কোমা থেকে বেরিয়ে আসে। শুধু প্রাণটাই ফিরে এসেছিল তার। ডক্টর বলেছিলেন প্রিমা আর কখনোই পুরোপুরিভাবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। নানা ধরনের শারীরিক জটিলতার মধ্যে দিয়ে যেতে হবে তাকে। আজীবন বইতে হবে অসুস্থতার ভার। পুতুলের মতো যত্নে রাখতে হবে তাকে। আর্শিয়ান বিনা বাক্যে মেনে নিয়েছিল সবটা। সব কিছু বিসর্জন দিয়ে হলেও তার যে প্রিমাকেই চায়। এবং পরের স্ট্রাগলগুলো ছিল ভয়াবহ। প্রায় মৃত মানুষকে সুস্থ করে তোলা সহজ কাজ নয়, তবে আর্শিয়ান তা করে দেখিয়েছে। আর্শিয়ানের খোঁচা খোঁচা দাড়ির যাতনায় ঘুম ভেঙে যায় প্রিমার। নিজের সাথে লেপ্টে থাকা আর্শিয়ানের দিকে ফিরে প্রিমা বলে, এমন করছেন কেন? আর্শিয়ান চুপ করে তার কপালে চুমু খেয়ে বলল, আপনার ঘুম ভাঙানোর ইন্টেনশন ছিল না ওয়াইফি, আই এম সো সরি। প্রিমা ঘুম ঘুম কণ্ঠে বলে, আপনি ব্যাড বয় হয়ে যাচ্ছেন চৌধুরী সাহেব। আমার নাজুক অবস্থার সুযোগ নিচ্ছেন। দিস ইজ নট ফেয়ার। আর্শিয়ান স্মিত হেসে বলল, আমি ব্যাড বয় হয়ে গেছি বলেই আজ আপনি আমার 3 সন্তানের জননী। আপনি আহ্বান করলে আমি সুযোগ নেব না কেন? এভরিথিং ইজ ফেয়ার ইন বিবাহ। শেষের কথাটা ফিক করে হেসে দিলেও প্রথম দুটো কথার মানে বুঝে প্রিমা লজ্জায় লাল হয়ে গেল। ইরাকে খাওয়াতে গিয়ে ব্লাউজটা সম্পূর্ণ খুলে ফেলেছিল প্রিমা। আচমকা ঘুমের ঘোরে আশায় সেটা অমনি আনবাটন থেকে গেছে। শাড়ির আঁচল সামনের দিকে ঠিক থাকলেও পেছনটা সম্পূর্ণ উন্মুক্ত। সবটা মস্তিষ্কে ধরা দিতেই লজ্জায় সিটিয়ে গেল প্রিমা। আর্শিয়ান তার অবস্থা দেখে নিচের ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল, তবে রেহাই দিল না। প্রিমাকে নিজের দিকে ফিরিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। প্রিমা লজ্জায় মুখ লুকালো আর্শিয়ানের বুকে। আর্শিয়ান তার উন্মুক্ত প্রায় পিঠে আঙুল বোলাতে বোলাতে বলল, কিছু বলবেন? প্রিমা লজ্জারুণ কণ্ঠে বলল, আমার জানা মতে বুড়ো বয়সে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়, সম্পর্কে দূরত্ব বাড়ে, গুরুত্ব কমে, মায়ামোহ নিশ্চিহ্ন হয়ে যায়, যত্নের অভাবে প্রেম মরে যায়। আপনার ক্ষেত্রে দেখি বিষয়টা উল্টো। এমনটা হওয়ার কারণ? আর্শিয়ান তার কাঁধে মুখ গুজে নিমৃত স্বরে বলল, এমনটা হওয়ার কারণ ভালোবাসা। আমি আপনাকে ভীষণ ভালোবাসি প্রেম। আর্শিয়ানের বেলাগাম স্পর্শে আবেশে ডুবেছিল প্রিমা। অনাকাঙ্ক্ষিত স্বীকারোক্তি শুনে তার চোখজোড়া বিস্ফোরিত হয়ে গেল। কিছু বলতে গিয়ে বুঝতে পারল সে বিস্ময়ে বাকশক্তি হারিয়েছে। প্রিমাকে অমন শকড হতে দেখে আর্শিয়ান হেসে ফেলল। সবাই বলে নারীকে বোঝা দায়, তবে পুরুষেরা যে আস্ত গোলকধাঁধা সেটা কজন জানে। শেষমেশ অনাকাঙ্ক্ষিত 3টা সম্পর্ক পূর্ণতা পেল। চলবে।